আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে 6 শর্ত দিল ইরান। পাকিস্তানের সঙ্গে সামরিক জোটে সৌদি তুরস্ক, নয়া চ্যালেঞ্জের মুখে ভারত। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিশর, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এসএসসি ও সমমানের ফল কাল 11 আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরেই জনসম্মুখে অনুপস্থিত ছিলেন। যুদ্ধাবস্থার মধ্যে আড়ালে থেকেই তিনি ইরানের নেতৃত্ব ও শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। দীর্ঘদিন পর এবার ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে প্রকাশ করা 13 সেকেন্ডের ওই ভিডিওতে মোস্তফা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোস্তফাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশিত হয়নি। তার নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে। মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলের ভিডিও প্রকাশের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনার সংবাদ মাধ্যম সিজিটিএনও মেহের নিউজের বরাতে তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে। তবে মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি। দীর্ঘদিন পর মোস্তফা খামেনির উপস্থিতির ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে এবং মোস্তফার সঙ্গে থাকা ব্যক্তিরা কারা, এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ কয়েক দফায় সংঘটিত হয়েছে। বর্তমানে এই যুদ্ধ অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আলোচনা করছে ইরান ও ওমান। হরমুজ ইস্যুতে দেশ দুটি সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে হরমুজে জাহাজ পারাপার পুনরায় শুরু করতে হলে যুক্তরাষ্ট্রের জন্য 6টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এই সংঘাত নিয়ে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের এসএনএসসি এর সচিব মোহাম্মদ বাঘের জোলগাদর বলেন, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে অবশ্যই তার আচরণ সংশোধন করতে হবে। এসব দাবি ইরান জনগণের ইচ্ছার প্রতিফলন। যুদ্ধ হোক বা আলোচনা, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসব দাবি থেকে পিছু হটবে না। রোববার জোলগাদরের এমন শর্ত সম্বলিত তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। তিনি ইরানের 6টি শর্ত তুলে ধরেন। এগুলো হচ্ছে: 1. ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ করা। 2. ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা। 3. ইরানকে অবরোধে যুক্ত মার্কিন নৌ ও বিমান বাহিনী প্রত্যাহার করা। 4. সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া। 5. যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। 6. ইরানের জব্দ করা সম্পদ ও অর্থ মুক্ত করে দেওয়া। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি পশ্চিম এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভারতীয় বিশ্লেষকদের মতে এই চুক্তি আঞ্চলিক কৌশলগত পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে এবং একই সঙ্গে নয়াদিল্লির সামনে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি পশ্চিম এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভারতীয় বিশ্লেষকদের মতে এই চুক্তি আঞ্চলিক কৌশলগত পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে এবং একই সঙ্গে নয়াদিল্লির সামনে এনেছে নতুন কিছু চ্যালেঞ্জ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হলো 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রেও সম্প্রসারণ করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা এর জবাবে তেহরানের মার্কিন ঘাঁটিতে হামলা এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে হয়েছে চুক্তিটি। অস্থিতিশীল হয়ে ওঠা অঞ্চলে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করাই চুক্তিটির মূল লক্ষ্য। এটি তাৎক্ষণিকভাবে পশ্চিম এশিয়ায় জোট কাঠামোয় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা এখনই নিশ্চিত নয়, তবে ভারতের জন্য চুক্তিটির গুরুত্বপূর্ণ কৌশলগত তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একজন ভারতীয় বিশ্লেষক বলেন, বড় ধরনের আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার পর ভারত যদি পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে বাধ্য হয়, সেক্ষেত্রে চুক্তির পারস্পরিক প্রতিরক্ষা ধারা কিভাবে প্রয়োগ করা হবে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত বরাবরই বলে আসছে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনের সমতুল্য নয়। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে তিন দেশের পারস্পরিক প্রতিরক্ষা ধারা সক্রিয় হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নির্ভর করবে নির্দিষ্ট পরিস্থিতি, কূটনৈতিক পরামর্শ এবং চুক্তির তিন পক্ষের ব্যাখ্যার ওপর। ভারতীয় বিশ্লেষকেরা আরো বলছেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতা এবং সৌদি আরবের বিপুল আর্থিক সক্ষমতা পরোক্ষভাবে পাকিস্তানের সামরিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে পারে। এই ঘটনাগুলো স্বাভাবিকভাবেই নয়াদিল্লির ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে জানান আরেক বিশ্লেষক। তবে একই সঙ্গে ভারতের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ও ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও সন্ত্রাস বিরোধী সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে। দেশটির বিশ্লেষকদের অনেকে মনে করেন, সৌদি আরবের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার যে এই প্রতিরক্ষা চুক্তি ভারতকে লক্ষ্য করে করা হয়নি এবং সন্ত্রাসবাদের সব ধরনের বিরুদ্ধে লড়াইয়ে রিয়াদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী সময়ে মিশরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলুর সম্পাদকীয় ডেস্ক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো এই প্রতিরক্ষা উদ্যোগের পরিধি আরো বাড়ানো। এর আওতায় মধ্যপ্রাচ্যের আরো দেশকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি বলেন, চুক্তিটি বর্তমানে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই অঞ্চলের আরো দেশকে এর ছাতার নিচে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি চুক্তি, এর সঙ্গে কোনো ধরনের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা জড়িত নেই। ফিদান বলেন, আমাদের প্রেসিডেন্টের লক্ষ্য হলো এই উদ্যোগকে তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে আরো বড় করা এবং প্রয়োজন হলে সব দেশকে এর আওতায় নিয়ে আসা। তিনি জানান, পরবর্তী ধাপে মিশরও এই চুক্তির অংশ হতে পারে। গত 17 সেপ্টেম্বর মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এসএমএস এর মাধ্যমে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় দুটি ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়া কেন্দ্রীয়ভাবে এডুকেশন বোর্ড result.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। মুঠোফোনে যে কোনো সিম ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এই জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে এসএসসি লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর এবং ইয়ার লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। এছাড়াও ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী তার প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে এই আবেদন নেওয়া হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।